লাখ লাখ মুসল্লির পদচারণায় মুখর টঙ্গীর তুরাগতীর একদিন আগেই শুরু ইজতেমা। করোনাকাল পেরিয়ে আবারও জমায়েত হতে পেরে সন্তোষ, নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা। বিএনপির কর্মসূচিতে পরিকল্পিত হামলা করেছে আওয়ামী লীগ। অভিযোগ মির্জা ফখরুলের। গ্রহণযোগ্যতা হারিয়ে জামায়াতকে সঙ্গে নিয়ে নাশকতা করছে দলটি, বলছে ক্ষমতাসীনরা। ন্যায্য ও গ্রহণযোগ্য অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বললেন, সম্মিলিতভাবে কাজ করার এখনই সময়। দেশে বাড়ল বিদ্যুতের দাম। প্রতি ইউনিটে বাড়তি দিতে হবে 19 পয়সা। চলতি জানুয়ারিতেই কার্যকর। সমন্বয় করা হবে প্রতি মাসে। এবং চিকিৎসক, যাত্রী আর রোভার সদস্যদের সাহসিকতায় মেট্রো স্টেশনে সন্তান জন্ম। সুস্থ আছেন মা শিশু। উপহার তুলে দিল কর্তৃপক্ষ। সবার জন্যই নিরাপদ মেট্রোর নিশ্চয়তা। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। লাখো মুসল্লির পদচারণায় মুখর টঙ্গীর তুরাগতীর। আসছেন বিদেশি মেহমানও। মুসল্লি সমাগম বেশি হওয়ায় একদিন আগেই আজ বাদ জোহর শুরু হয়েছে ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। মুসল্লিরা বলছেন, আল্লাহর নৈকট্য লাভ ও সবার শান্তি কামনায় দোয়া করবেন তারা। এদিকে নিরাপত্তায় তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজিবুল হাসানকে সঙ্গে নিয়ে আতিকুর রহমান তমালের রিপোর্ট। ঘন কুয়াশা কিংবা শীত কোনো কিছুই বাধা হতে পারেনি আল্লাহর নৈকট্য লাভের ইচ্ছের কাছে। তাই তো লাখো মানুষের পদভারে মুখর তুরাগের 160 একর এলাকা। কথা ছিল শুক্রবার ফজরের পর আম্বায়নের মধ্য দিয়ে শুরু হবে এবারের ইজতেমা, কিন্তু মানুষের ঢল দেখে বৃহস্পতিবার জোহরের পর কাকরাইল মসজিদের সূরা সদস্য মাওলানা রবিউল হকের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমা। বৃহস্পতিবার দিনভর তো বটেই, এর কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে যায় তুরাগমুখী জনস্রোত। বুধবার রাতেই কানায় কানায় পূর্ণ হয় ইজতেমার মূল ময়দান। আল্লাহর কাছে ক্ষমা আর সব মানুষের মঙ্গলের জন্য দোয়া চান মুসল্লিরা। হাজার হাজার মানুষ উপস্থিত হয়, আর আল্লাহ হয়তো যে কোনো একজনের ওসিলায় হয়তো অনেক কিছুই আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। দোয়া করবো এবং আমরা কিছু শিখবো, এর শেখার জন্য আসছি। আল্লাহর দিনের খাতিরে আসছি। এত কষ্ট আল্লাহ দিনের জন্য তাদের মানুষকে, সবাই মানুষের, দুনিয়ার মানুষের আল্লাহ হেদায়েত দেয়। আমরা বিশ্ববাসীর জন্য দোয়া করবো, আল্লাহ যেন বিশ্ব থেকে সমস্ত সমস্যাকে দূর করে দেন। লাখো মানুষের ঢল উপচে পড়ে আশপাশের সবগুলো সড়ক মহাসড়কে, যে কারণে যানজটে নাকাল হতে হয়। ঢাকাতে খুবই জাম, প্রায় 2 ঘন্টা লাগছে আমরা আসতে। প্রচন্ড পরিমাণ জাম। আইন শৃঙ্খলা রক্ষায় কয়েক হাজার পুলিশ মোতায়েন আছে টঙ্গী, আশুলিয়া ও মূল ময়দান সহ আশপাশের সব এলাকায়। টোটাল মাঠে সিসিটিভিতে সেভ ফেলানো হয়েছে এবং উপরন্তু আমাদের বিভিন্ন বাহিনীর, আমাদের সহ গোয়েন্দা সংস্থার লোকজন থাকবে। ইতিমধ্যে জেলাভিত্তিক স্থান বা খিত্তায় অবস্থান নিয়েছেন মুসল্লিরা। নিজেদের থাকা ও খাবারের সব ব্যবস্থা নিজেদের মধ্যেই ভাগ করে নিয়েছেন তারা। পাকশা করতেছি, এটা একটা সবের কাজ, মানে সবাইকে খাওয়াচ্ছি, একটা দিনের কাজ। আগতরা বলছেন, বাংলাদেশে কোটি কোটি মুসলমান রয়েছেন যারা জীবনে অন্তত একবার হলেও হজ করতে চান, কিন্তু আর্থিক সঙ্গতির কারণেই মাঝে মাঝে সেটি সম্ভব হয় না। সেই সব মানুষদের কাছে মুসলমানদের এই দ্বিতীয় বৃহত্তম জামায়াত হজের মতোই আরাধ্য। আমরা যারা টাকার কারণে হজ করতে পারি না, এইখানে এসে আমার মনে হয় এটা হজের মতোই। বিশ্ব ইজতেমা গরিবের জন্য এটা হজ আমাদের সমতুল্য আর কি। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 56তম ইজতেমার প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুরু হবে 20 জানুয়ারি, চলবে 22 জানুয়ারি পর্যন্ত। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। এই মুহূর্তে টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে আছেন সহকর্মী আতিকুর রহমান তমাল এবং রাজিবুল হাসান। সরাসরি তাদের কাছে যাব। প্রথমেই যাচ্ছি তমালের কাছে। একটি বিষয় জানিয়ে রাখা মূলত জরুরি, সেটি হচ্ছে যে অনেকে কিন্তু আসলে জানেন না যে আগামীকালকে যে ইজতেমার মসজিদে শুরু হওয়ার কথা ছিল সেটা কিন্তু আসলে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অর্থাৎ আজকে কিন্তু মানুষের যে পরিমাণ ঢল ছিল, সেই ঢল দেখেই মূলত কিন্তু কাকরাইল মসজিদের সূরা সদস্য রবিউল হক তিনি কিন্তু আসলে তার বয়ানের মধ্য দিয়ে জোহরের পরে মূলত সেটি শুরু হয়ে গেছে এবং জোহরের পর থেকে কিন্তু আসলে মূল যে ইজতেমা সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো সেই যে তথ্যটি সেটি কিন্তু আসলে অনেকে জানেন না, এবং অনেকে যদি জানেন না তারা কিন্তু অনেকে ধারণা করছেন হয়তো যেহেতু আগামীকাল সকাল থেকে, শুক্রবার সকাল থেকে যে ইজতেমাটা শুরু হওয়ার কথা সেটি হয়তো কালকেই শুরু হবে, অনেকে সেটি কিন্তু মনে করছেন, কিন্তু আসলে সেটি কিন্তু শুরু হয়ে গেছে আজকে দুপুরের পরে পরে। এবং আপনাকে জানা রাখি, এর
এর আগে আমরা সকাল থেকে দেখেছি যে বিশ্ব যে ইজতেমা, সেই ইজতেমাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ কিন্তু আসলে জড়ো হয়েছেন এবং টঙ্গীর যে তুরাগ তীর, সেই তুরাগ তীরে কিন্তু আসলে এই মুহূর্তে লোকে কিন্তু লোকারণ্য অবস্থায় রয়েছে এবং লাখ লাখ মানুষের সমাগম। কারণ হচ্ছে অনেকেই বলছেন যেহেতু করোনার কারণে 2 বছর অনুষ্ঠিত হয়নি বিশ্ব ইজতেমাটি এবং যে কারণে কিন্তু এবার আসলে অনুষ্ঠিত হওয়ার কারণে আসলে এই গত 2 বছর যারা আসতে পারেননি তারা কিন্তু সবাই সামিল হওয়ার জন্য আসলে এসছেন এবং সেই জায়গা থেকে কিন্তু অন্যান্য বার যেমনটি হয়ে থাকে যে পরিমাণ মানুষ হয় সেই ক্ষেত্রে কিন্তু কয়েক গুণ বেশি কিন্তু মানুষ এবার হয়েছে। সেই জায়গা থেকে আসলে বিশ্ব ইজতেমাটি আজকে শুরু করে দেওয়া হয়েছে এবং সেটি কিন্তু জোহরের পর হামবরণের মধ্যে দিয়ে রবিউল হক, মাওলানা রবিউল হক উনি কিন্তু সেটি আসলে শুরু করে দিয়েছেন এবং আমরা যেমনটি দেখছি যে আইন শৃঙ্খলা যে অবস্থা সেটি কিন্তু আসলে অনেকটাই ভালো রয়েছে এই মুহূর্তে। আমরা যেমনটি সকালবেলা দেখছিলাম যে লাখ লাখ মানুষের যে সমাগম, সেই সমাগমের কারণে যেমন যানজটটি হচ্ছিল সেটি কিন্তু দুপুরের পর থেকে অনেকটাই কমে এসছে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আসলে সব বয়সী মানুষ কিন্তু জড়ো হয়েছে টঙ্গীর এই যে তুরাগ তীর রয়েছে সেখানে এবং আজকে যেহেতু সেই পরিমাণ শীত নেই, অর্থাৎ সকালের দিকটা অনেকটাই শীত ছিল, সেই কারণে কিন্তু আমরা দেখেছি যে অনেকেই কষ্ট সহ্য করে তা আসলে উপস্থিত হয়েছেন, কিন্তু দুপুরের পর কিন্তু আসলে সহ্য ওঠার কারণে যেমনটি হয়েছে যে আসলে সেই পরিমাণ শীত কিন্তু নেই। এই সন্ধ্যার দিকটা অর্থাৎ বিকেলের এই সময়টা কিন্তু শীতটা অনেকটাই নামছে এবং সেই জায়গা থেকে আসলে একটু কষ্টকর হচ্ছে, কিন্তু অনেকেই বলছেন যেহেতু তারা আসলে আল্লাহর সান্নিধ্য পেতে চান সেই কারণে তারা আসলে সেখানে মিলিত হয়েছেন এবং তারা চান বিশ্ব শান্তি, তারা চান যে সকল যে মুসলিম উম্মা রয়েছে সবার জন্য সৌহার্দ্য বজায় থাকে, বিশ্বের জন্য শান্তি যেন বিরাজ করে। তো সব জায়গায় মূলত বলা হলো যে আজকে যে ইজতেমার যে আলোচনা সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং এই মুহূর্তে কিন্তু আমাদের আরেক সহকর্মী রয়েছেন টঙ্গীর অপর প্রান্তে, রাজীব। আমরা এখন যাবো রাজীবের কাছে সবশেষ খবর শুনতে। রাজীব ছিল, তবে মূল যে রাস্তা রয়েছে অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, সেই মহাসড়কে কিন্তু খুব একটা যানজট নেই। তবে এই যানজটটি কিন্তু এই ইজতেমার যানজট, অর্থাৎ আব্দুল্লাহপুর এবং জসিমউদ্দিন ওই মহাসড়কে কিন্তু তীব্র যানজট সকাল থেকে রয়েছে, যে কারণে যারা ইজতেমা মাঠে আসছে তাদের কিন্তু অনেকটা বেগ পেতে হয়েছে। এই অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে করে শান্ত থাকে সেই কারণে কিন্তু এখানে মেট্রোপলিটন পুলিশ যারা রয়েছে তারা কিন্তু নানা ধরনের ব্যবস্থা নিয়েছে, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রেখেছে এবং যাতে করে এই যে যারা মুসল্লিরা যারা আল্লাহর রাস্তায় তাবলীগে সময় দেওয়ার জন্য এসেছে তারা কিন্তু এখানে যাতে করে নির্বিঘ্নে তাদের ইসলামিক কাজটি করে যেতে পারে সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আসলে এখানকার যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সেই কাজ করে যাচ্ছে। এই অবস্থায় আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ কিন্তু ভেতরে মাঠে কোনো জায়গা আসলে এরকম ফাঁকা নেই, সব জায়গাতেই মানুষ একেবারে ভরে গিয়েছে। এই অবস্থায় আমরা বলতেই পারি যে আগামীকাল সকালে কিন্তু এই যে নদীর পার এবং পশ্চিম অংশ সেটিও কিন্তু ভরে যেতে পারে, মানুষের যে স্রোত সেই স্রোত কিন্তু এই কথাই বলে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ, এই গাজীপুর স্বাস্থ্য বিভাগ যারা এখানে চাকরি করে গাজীপুর স্বাস্থ্য বিভাগে তাদের ছুটি বাতিল করা হয়েছে, যারা ইজতেমা আগত মুসল্লিদের যাতে করে কোনো ধরনের সমস্যা না হয় স্বাস্থ্য বিভাগ কিন্তু সেই ধরনের ব্যবস্থা নিয়েছে। মাঠে কয়েকটি স্তরের নিরাপত্তার কথা জানিয়েছে, রয়েছে সিসি ক্যামেরা সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা। তো আমি যদি বলি যে ইজতেমার ময়দানের যে পরিস্থিতি এখনো পর্যন্ত খুবই স্বাভাবিক রয়েছে এবং মানুষ কিন্তু আসছে, রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে। তো এই ছিল ইজতেমা ময়দান থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি। টঙ্গীর ইজতেমা ময়দান থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন ইজতেমার খবরাখবর। এই মুহূর্তে আমরা একটু চট্টগ্রামে যাব। চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারের একটি শপিং কমপ্লেক্সে আগুন লেগেছে, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, যাব তার কাছে। বেলা 3:30 থেকে 4:30টার মধ্যে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের এই নূপুর মার্কেটের যে আমার পেছনে যে 7তলা ভবনের 6তলার মধ্যে কিন্তু আগুন লাগে এবং এই 6তলার হচ্ছে যেখানে আগুনের ঘটনা ঘটে সেটা হচ্ছে একটা জুতার গোডাউন এবং সেখানে বেলা 3:30 থেকে 4:30টার মধ্যে ধোঁয়া দেখতে পেয়ে আশপাশে যারা মানুষ তারা ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের নিকটস্থ যেই স্টেশন আছে সেখান থেকে প্রথমে 2টা ইউনিট
ইউনিট আসে এবং পরে তারা আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে আরও 2টি স্টেশন থেকে মোট 8টি ইউনিট এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এবং সবচেয়ে বেশি হচ্ছে যে এই মার্কেটটা কিন্তু অত্যন্ত ঘিঞ্জি একটা মার্কেট এবং এখানে আশেপাশে বিভিন্ন বাণিজ্যিক যে ব্যাংকগুলো আছে কিংবা বিমা অফিস থেকে শুরু করে যে বিভিন্ন ধরনের যে অফিস আছে সেগুলো আছে এবং সেই কারণে কিন্তু আশেপাশে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিস কিন্তু এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আমরা যখন এসেছি তখন গোডাউনের ভেতরে যেমন দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেছি সেটা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে, অর্থাৎ এখন আগুন অনেকটা নিয়ন্ত্রণে আমরা বলতে পারি। অর্থাৎ এখন পানি ছিটানোর পর এখন সেখানে আগুন জ্বলতে আমরা যতটুকু বাইরে থেকে দেখছি সেটা জ্বলছে না, তবে এখনও কিন্তু প্রচণ্ড ধোঁয়া আছে এবং যেহেতু আসলে জুতার গোডাউন সে কারণে কিন্তু আগুনটা নিয়ন্ত্রণে আনতে অনেক বেশি বেগ পেতে হয়েছে। এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন তারা বলছেন এই ভবনের বেশিরভাগই হচ্ছে আসলে জুতার গোডাউন কিংবা জুতার দোকান, এর বাইরে যারা বিভিন্ন দোকানে কাজ করে এমন বেচলর অনেকেই কিন্তু এখানে থাকে। ফলে আগুন যখন সূত্রপাত হয় তখন এখানে যারা বসবাস করতেছিল তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয় এবং তারা দৌড়ে বের হয়ে যায়। এই কারণে কিন্তু এখনো পর্যন্ত আমরা হতাহতের কোনো ঘটনা শুনতে পাইনি। তবে যারা এখানে প্রত্যক্ষদর্শী আছেন কিংবা ভবনের মালিক তারা বলছেন যে যত সম্ভব শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস কিন্তু আগুনের যে সূত্রপাত সেটা কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে পারেনি। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম চট্টগ্রামে। বাড়ল বিদ্যুতের দাম, এবার ইউনিট প্রতি বাড়ছে 19 পয়সা করে। 1 জানুয়ারি থেকেই কার্যকর হবে এই নতুন দাম। এছাড়া প্রতি মাসেই হবে সমন্বয়। এদিকে বিদ্যুতের দাম বাড়ায় জীবনযাত্রার ব্যয় নিয়ে কিছুটা শঙ্কিত সাধারণ মানুষ। 14 বছরে পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে 10 বার। এবার 11 বারের মতো আবারও এলো দাম বাড়ার আদেশ। 5% বা 19 পয়সা হারে বাড়ছে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য। ভোক্তা পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে গত রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসিতে গণশুনানি হয়। জানানো হয় ইউনিট প্রতি খরচ বাড়তে পারে 1 টাকা 10 পয়সা। তবে বৃহস্পতিবার সরকারি এক আদেশে জানানো হয় এখন থেকে ইউনিট প্রতি 19 পয়সা বেশি গুনতে হবে গ্রাহককে। প্রতি ইউনিটের দাম পড়বে 7 টাকা 32 পয়সা। 1 জানুয়ারি থেকে কার্যকর হবে এ নতুন দাম। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে হঠাৎ বিদ্যুতের দাম বাড়ানো, সব মিলিয়ে দিশেহারা ভোক্তা বলছেন তারা চান দাম রাখা হোক সহনীয় পর্যায়ে। বিদ্যুতের কস্টিংটা হচ্ছে বেশি, প্রচুর কস্টিং পড়ে, এই জন্য আমাদের কারখানা চালাতে আমাদের খুব কষ্ট হয়। বিদ্যুতের দাম বাড়ছে কিন্তু আমরা যে কাজটা করতেছি ওটা মজুরি বাড়তেছে না, আর আমরা যে প্রোডাক্টটা সেল দিতেছি ওটার সঠিক মূল্য আমরা পাচ্ছি না। দাম না বাড়ানো হোক, আরো পারলে একটু কমাইলে ভালো। এখন থেকে প্রতি মাসেই দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছে বিইআরসি। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। 11 জানুয়ারি বিএনপির অবস্থান কর্মসূচিতে পরিকল্পিতভাবে ক্ষমতাসীন দল হামলা করেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, সরকারের পতন অনিবার্য জেনেই উল্টাপাল্টা বকছেন মন্ত্রীরা। 1 মাস কারাভোগের পর দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে গণমাধ্যমের মুখোমুখি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকল উপজেলায় সমাবেশ ও মিছিল। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব কথা বলেন বুধবারের সারা দেশের গণ অবস্থান কর্মসূচি নিয়ে। তার অভিযোগ, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা কর্মসূচিতে হামলা করলেও নীরব ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই কর্মসূচিগুলো পালনকালে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ এবং সরকারের পুলিশ বাহিনীকে দিয়ে অনেকগুলো স্থানে তারা হামলা চালিয়েছে বর্বরোচিতভাবে। ধাক্কা দিয়ে সরকারকে ফেলে দেয়া যাবে না, ক্ষমতাসীন দলের নেতাদের এমন মন্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, পতন নিশ্চিত জেনেই অসংলগ্ন কথা বলছেন সরকারের মন্ত্রীরা। পতন যখন স্পষ্ট হয়
পতন যখন আপনার আঘাত করতে আসতে থাকে, পতন যখন দেখতে পায়, তখন এই ধরনের অসংলগ্ন কথাবার্তা অনেক বেরিয়ে আসে। দুই দলের মধ্যে পার্থক্যটা এইখানেই। অন্যান্য দলগুলোকে এবং তাদের কোনো কর্মসূচি থাকলে সেখান থেকে আমরা অন্য দিনে যাই, তারা সেই দিনই আপনার প্রোগ্রাম দেয় এবং আক্রমণ করে। আওয়ামী লীগ কেমন স্মার্ট বাংলাদেশ গড়তে চায় তা 6 জানুয়ারি দলের সাধারণ সম্পাদকের মঞ্চ ভেঙে পড়ার মাধ্যমেই প্রমাণিত বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। স্মার্ট বাংলাদেশ বলার সঙ্গে সঙ্গে যে ঘটনা ঘটেছে, এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সিম্বলিক ঘটনা। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির গ্রহণযোগ্যতা নেই, তাই জামায়াতের উপর ভর করে আন্দোলনের নামে নাশকতা করছে দলটি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। নির্বাচনের আগে বিএনপি কর্মসূচি দিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করলে কেউ বাধা দেবে না বলেও মন্তব্য করেন তারা। আগামী নির্বাচন সামনে রেখে দেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির সমাবেশ ও পাল্টা সমাবেশ কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজধানী থেকে সারা দেশে। বিএনপির যে কোনো কর্মসূচির দিনে আওয়ামী লীগের কর্মী সমর্থকরাও থাকছেন সতর্ক পাহারায়। তবে এসব কর্মসূচি পাল্টাপাল্টি নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, কর্মসূচির নামে বিএনপিকে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে দেয়া যাবে না। মির্জা ফখরুল এবং মির্জা আব্বাস সাহেব মুক্তি পেয়েছেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে। এতেই প্রমাণিত হয় দেশে আইন আদালত সম্পূর্ণ স্বাধীন। নির্বাচনে এসে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন, জনগণ যাদেরকে চায় তারা দেশ পরিচালনা করবে। এদিকে বিকেলে কেরানীগঞ্জের এক সমাবেশে দলের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিদেশিদের উপর নির্ভরশীল হয়ে বিএনপি কখনোই ক্ষমতায় বসতে পারবে না। যতই আন্দোলন করুক, জনগণকে সম্পৃক্ত না করতে পারলে সে আন্দোলন কখনই সফল হবে না। একের পর এক কর্মসূচি দিয়ে যাবেন, সেই কর্মসূচি ফ্লপ করবে, সেই কর্মসূচি কোনো অবস্থাতেই সফল হবে না। এদিকে বিএনপির নেতৃত্বে বিভিন্ন দলের ঐক্যকে অর্থহীন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেন, দলটি গ্রহণযোগ্যতা হারিয়ে এখন জামায়াতকে সঙ্গে করে নাশকতা করছে। এই জগা খিচুড়ি ঐক্যের পরিণতিটা গত নির্বাচনে দেখেছি। অর্থহীন ঐক্য কতটা টেকসই সেটা সময় গড়িয়ে গেলে বোঝা যাবে। জামাত ছাড়া তাদের টিকে থাকাই দুষ্কর। তাদের বড় সমাবেশ, বড় মিছিল করতে হলে জামাতকে দরকার। বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষে ওই পদে দায়িত্ব পালনের গুঞ্জন প্রসঙ্গে বলেন, রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা তার নেই, তবে প্রধানমন্ত্রী এ বিষয়ে আলোচনা করছেন, খোঁজ খবর নিচ্ছেন বলে জানান ওবায়দুল কাদের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সময়ের সঙ্গে আন্দোলনের রূপ পরিবর্তনের কৌশল বিএনপির। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ে সফল হওয়ার আশা করছেন দলটির নেতারা। এদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপি জামায়াতের মুখে অহিংস আন্দোলনের কথা হাস্যকর। নাশকতাকারীদের রাজপথে কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি ক্ষমতাসীনদের। আফজাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। গেল বছরের জুলাই থেকে রাজপথে বিএনপি নানা ইস্যুতে গোলটেবিল বৈঠক, বিক্ষোভ, মানববন্ধন কর্মসূচি দিয়ে মাঠ দখলের চেষ্টা শুরু করে দলটি। অক্টোবরে এসে বিভাগীয় গণসমাবেশ, ডিসেম্বরের শেষে গণমিছিল, জানুয়ারিতে গণ অবস্থান, দাবি আদায়ে চলছে ব্যাপক শোডাউন। অতীতের মারমুখী আন্দোলন থেকে সরে এসে কর্মসূচি দেওয়ার ক্ষেত্রেও কৌশলী তারা। এরই মধ্যে সমমনা দলগুলোর সঙ্গে লিয়াজো করে যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি শেষ করে তৃতীয় কর্মসূচিও ঘোষণা করেছে দলটি। বিএনপি নেতারা বলছেন, সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলনের রূপ পরিবর্তন হবে, যা নির্ভর করবে সরকারের আচরণের ওপর। উদারপন্থী রাজনৈতিক দল, স্পেশালি গণতান্ত্রিক রাজনৈতিক দল, লোকই বইটা পার্টি হলে যায় মারামারি করবে, মানুষ মারবে। আমরা তো বিএনপিতে ওইরকম দল না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যে আন্দোলন করছি, সেটাকে যদি অগণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা দমন করতে চায়, তাহলে সেটার ফল খুব সুখকর হয় না। পৃথিবীর ইতিহাস সেটা সাক্ষ্য দেয়। সরকারের চরম যে প্রভোকেশন, সরকার আমাদের যে প্রভোগ করছে, তার মুখেও কিন্তু আমরা শান্ত রয়েছি। বিএনপি ও সমমনাদের আন্দোলনকে আমলে নিতে চান না ক্ষমতাসীন দল। ঐক্যবদ্ধভাবে বিরোধীদের সব ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা দিয়েছে দলটি। রাজপথে ছাড় না দেওয়ারও বার্তা দিয়েছে ক্ষমতাসীনরা।
আওয়ামী লীগ নেতারা বলছেন গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি জামায়াত। তাদের মুখে শান্তিপূর্ণ আন্দোলনের কথা হাস্যকর। বিএনপি জামাতিদের অপরাজনীতিকে দেশের মানুষের কাছে তুলে ধরতে চাই, আমরা পরিষ্কার করে দিতে চাই। বিএনপি জামাতিরা ধ্বংসাত্মক রাজনীতি করে, দেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য, সাংবিধানিক প্রক্রিয়াকে ধ্বংস করার জন্য তারা সব সময় ব্যস্ত থাকে। দেশের মানুষকে জীবন, মাল, সম্পদকে এরা ধ্বংস করে দিয়ে তাদের স্বার্থ হাসিলের যে রাজনীতিতে তারা করে, যেটা বাংলাদেশের মানুষ মেনে নেয় না, আমরাও এটা মেনে নিতে পারি না। বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলন ফ্লপ। আন্দোলনে ব্যর্থতার জন্য জাতির কাছে বিএনপি নেতাদের ক্ষমা চাওয়ারও আহ্বান ক্ষমতাসীনদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ন্যায্য ও গ্রহণযোগ্য অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, মানবতার স্বার্থে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার এখনই সময়। সকালে নয়াদিল্লিতে আয়োজিত ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট 2023 এর উদ্বোধনী পর্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। এ সময় সভাপতির বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিশ্ব এখন গভীর সংকটে, তাই উন্নয়নশীল দেশগুলোর মতামতের সঙ্গে একাত্ম হয়ে কাজ করবে তার দেশ। গ্রুপ অফ 20 বা G20 সম্মেলন এবার হতে যাচ্ছে ভারতে, যে কারণে প্রভাবশালী এই আন্তঃসরকার প্ল্যাটফর্মের সভাপতি ও আয়োজক দেশটি। সম্মেলনের আগ দিয়ে তাই উন্নয়নশীল অন্তত 120টি দেশ নিয়ে ভারত আয়োজন করেছে 2 দিনব্যাপী ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট 2023 শীর্ষক বিশেষ ভার্চুয়াল কনফারেন্স। মানবতা কেন্দ্রিক উন্নয়ন প্রতিপাদ্যে বৃহস্পতিবার সকালে ইনঅগারাল লিডার্স সামিটে নয়াদিল্লির এই আয়োজনে সভাপতিত্ব করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্তত 8টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। সম্মেলনের সূচনা বক্তব্যে নরেন্দ্র মোদী বলেন, বিশ্বের বেশিরভাগ সমস্যায় গ্লোবাল সাউথের কোনো দেশের ভূমিকা না থাকলেও এর ভুক্তভোগী সবাই। উন্নয়নশীল দেশগুলোর নিজস্ব মতামতকে প্রাধান্য দিয়ে তাই এগিয়ে যেতে চায় ভারত। It is clear the world is in a state of crisis. It is difficult to predict how long this state of instability will last. Most of the global challenges have not been created by the global south. Your voice is India's voice. Your priorities are India's priorities. লিডার্স সেশনে ভার্চুয়ালি যুক্ত থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার বক্তব্য উপস্থাপন করেন। তার মতে, বর্তমান সংকটে গ্রহণযোগ্য অর্থনৈতিক ব্যবস্থার জন্য সম্মিলিত কাজের কোনো বিকল্প নেই। তিনি জানান, মানবতার স্বার্থেই টেকসই শান্তি ও স্থিতিশীলতা দরকার। Global peace and stability must be maintained for greater benefit of humanity. The global community must not forget ensuring return of the unfortunate forcibly displaced Myanmar nationals to Myanmar. কথা ও উদ্দেশ্যে ঐক্য থিমের ওপর সমাপনী সেশন হবে। 2 দিনের এই ভার্চুয়াল সম্মেলনে উন্নয়নশীল দেশগুলো বিশ্ব পরিস্থিতি, খাদ্য ও জ্বালানি সংকট সহ বিভিন্ন ইস্যুতে তাদের দৃষ্টিভঙ্গি এবং অগ্রাধিকার নিয়ে আলোচনা করবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মেট্রো রেলে উত্তরা থেকে যাত্রা শুরু করার পর হঠাৎ এক নারীর ওঠে প্রসব বেদনা। তখন রোভার স্কাউট সহ দায়িত্বরতরা দ্রুত তাকে নিয়ে যান আগারগাঁও স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে। সেখানে এক চিকিৎসক নারী যাত্রীর তত্ত্বাবধানে ফুটফুটে নবজাতকের জন্ম দেন মা সোনিয়া রানী। পরে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হলে উপহার নিয়ে শুভেচ্ছাও জানায় মেট্রো রেল কর্তৃপক্ষ। এমন মানবিকতার জন্য কৃতজ্ঞতা জানান সোনিয়া সুকান্ত দম্পতি। বৃহস্পতিবার সকাল 8:30টা দিয়াবাড়ি স্টেশন থেকে ছেড়ে আসা মেট্রো রেলে আসছিলেন এক নারী। সন্তান সম্ভবা অসুস্থ বোধ করতে শুরু করেন। সৌভাগ্যক্রমে সেই কামরায় উপস্থিত ছিলেন একজন চিকিৎসকও। ট্রেনটি আগারগাঁও স্টেশনে থামলে সন্তান প্রসবের যন্ত্রণায় কাতর হয়ে পড়েন সোনিয়া রানী রায়।
এমন পরিস্থিতিতে 8টা 38 মিনিটে মেট্রো রেলের রোভার স্কাউট সহ দায়িত্বরতরা লিফট থেকে ফার্স্ট এইড সেন্টারে ধরাধরি করে নিয়ে আসেন প্রসূতি মাকে। সেই চিকিৎসকের তত্ত্বাবধানে 8টা 45 মিনিটে এক সুস্থ ছেলে সন্তানের জন্ম দেন সোনিয়া। সাহায্যকারীদের কাছে এ এক নতুন অভিজ্ঞতা। তাৎক্ষণিকভাবে ওনাকে এই রুমের মধ্যে নিয়ে যাওয়ার মানে সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যেই প্রায় তখন 8:44 বেজে গেছে। 8:44 বাজা মাত্রই হচ্ছে যে ওনার বাচ্চা জন্ম নিয়েছেন, শিশু সন্তান জন্ম নিয়েছেন। বুঝতে পারলাম যে এটা ডেলিভারির ব্যথা উঠেছে, তারা সবাই ধরে রুমে নিয়ে গেছি। রুমে যাইয়া সুস্থ মতন, আল্লাহ রহমতে সুস্থ মতনই বাচ্চাটা হয়েছে। আমাদের এই ট্রেনিংগুলো শেখানোর কারণে আজকে আমরা হেল্প করতে পারছি। আর হচ্ছে এইখানের যে কর্তৃপক্ষে মেট্রো রেলের, তাদেরকেও ধন্যবাদ। তারা এরকম ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা রেখেছে যে তাৎক্ষণিকভাবে আমরা সব কিছু ম্যানেজ করতে পেরেছি। ওই মুহূর্তটা আসলে বলার মতো না। প্রথমে একটু ভয় পেয়েছিলাম যে ওনার কি না কি হয়ে যায়, কারণ এখানে তো আসলে ওইরকম ব্যবস্থা ছিল না। এটা তো হচ্ছে যে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার যে পদ্ধতিটা সেটা ছিল, কিন্তু আমরা তারপরে আমাদের সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছি যে যেন ওনার কোনো সমস্যা না হয়, ওনার বেবির কোনো সমস্যা না হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতালের শয্যায় সোনিয়ার চোখে মুখে জগৎ ভোলানো হাসি। স্বজন না হয়েও সেই অদ্ভুত পরিস্থিতিতে এই সন্তান সম্ভবা মা এবং তার পরিবারকে যারা সাহায্য করেছেন সেই মেট্রো রেল কর্তৃপক্ষ শুভেচ্ছা জানাতে পৌঁছান হাসপাতালে। কৃতজ্ঞতা জানান সোনিয়া সুকান্ত দম্পতি। খোঁজ খবর শেষে শিশুর জন্য উপহার তুলে দেয় মেট্রো রেল কর্তৃপক্ষ। জানান মেট্রো রেল সব যাত্রীর জন্যই নিরাপদ হয়ে উঠবে। আমরা যে একটা ক্রাইসিস মোমেন্টকে হ্যান্ডেল করতে পারি, এটা কিন্তু আপনারা নিজেরা ফিল করেছেন। আমাদের যে অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি এবং সব যারা করেছে সেটা আমরা বুঝতে পারছেন যে কোনো ক্রাইসিস মোমেন্ট ইনশাল্লাহ আপনাদের সবার সহযোগিতা থাকলে আমরা হ্যান্ডেল করতে পারবো। দেশের এই আধুনিকীকরণের প্রশংসা করেন নতুন বাবা মা। জানান চিকিৎসকের কাছে পৌঁছতেই উত্তরা স্টেশন থেকে উঠেছিলেন মেট্রো রেলে। এটা বলে বোঝানো যাবে না, ওরা না থাকলে আজকে অনেক কিছু হতে পারতো। খুব সহযোগিতা করছে মেট্রো রেল কর্তৃপক্ষ, তারপরে যে স্কাউটের ওরা ছিল, একজন ডক্টর আপা ছিল। ওনাদের আন্তরিকতা অনেক ছিল, নাহলে তখন আমি ওই ক্রাইসিস মোমেন্টে হ্যান্ডেল করতে পারতাম না, আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। দেশের সব সেবা এমনই মানব দরদি হোক এমন প্রত্যাশাও জানান নবজাতকের পরিবার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। শৈত্যপ্রবাহে হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। দক্ষিণ পশ্চিম ও উত্তরের বেশিরভাগ জেলায় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 6.3 ডিগ্রি সেলসিয়াস। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। মৃদু থেকে মাঝারিতে রূপ নিয়েছে শৈত্যপ্রবাহ, বাড়িয়ে দিয়েছে মানুষের দুর্ভোগ। ঘন কুয়াশার চাদরে ঢাকা চুয়াডাঙ্গা। প্রচণ্ড ঠান্ডায় ঘর ছেড়ে বাইরে বেরোনোই দায়। তীব্র শীতে তাপমাত্রার পারদ নেমেছে 6.3 ডিগ্রি সেলসিয়াসে, যা দেশের এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এই অবস্থা আরও 2-3 দিন থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়াবিদ। তাপমাত্রা 10 থেকে 6 ডিগ্রিতে ওঠানামা করছে। উত্তরীয় হিমেল হাওয়া এবং ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত। গত 2 সপ্তাহ ধরেই যশোরের তাপমাত্রাও নিম্নমুখী। রাতভর কুয়াশা ঝরে ক্ষতি হচ্ছে ধানের বীজতলার। কষ্টে বোনা ফসল নিয়ে লোকসানে চাষিরা। হাতা আমরা বয়স হয়ে যাচ্ছে, আমরা কাজ করতে পারছি না। কুয়াশার কারণে আমাদের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। ঝিনাইদহে পূর্ব আকাশে সূর্য উঁকি দিলেও নেই প্রখরতা। কনকনে বাতাস উপেক্ষা করে স্কুলে যাচ্ছেন শিক্ষার্থীরা। প্রচুর শীত, এখন তো স্কুলে যেতেই হবে যেহেতু স্কুল খোলা। এই শীতের ভিতর আসতে হচ্ছে পড়াশোনা করতে, কারণ সামনে এসএসসি এক্সাম আছে। শীতের দাপটে স্থবির হয়ে পড়েছে মানিকগঞ্জের জনজীবন। পদ্মা যমুনার শীতল পানিতে হাত পা জমে যাওয়ায় জাল ফেলতে পারছেন না জেলেরা। শীতের ভিতরে মাছ ধরতে পারতেছে না, কোনো কাজ কাম করতে পারতেছে না। জেলেরা নৌকা চালাতে পারতেছে না, কুয়াশার জন্য পারে এসে বাইজা পড়তেছে। এছাড়া পঞ্চগড়, নীলফামারী, রংপুর সহ দেশের বিভিন্ন জেলায় অনেক বেলা পর্যন্ত থাকছে সন্ধ্যার আবহ। কাজে যেতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। শীত পরিস্থিতির আরো খবর জানবো। এই মুহূর্তে রাজশাহীর ভদ্রা এলাকায় আছেন সহকর্মী মওদুদ রানা, সরাসরি তার কাছে যাব। দিনভর সূর্যের উত্তাপ ছিল,
কিন্তু তাতে শীতের যে কামড় বা শীতের যে তীব্রতা সেটি কমেনি। আবহাওয়া অফিসের হিসেবে আজ দিনের সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি 7.4 এবং গতকাল ছিল 7.8 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ রাজশাহীর উপর দিয়ে মাঝারি যে শৈত্যপ্রবাহ সেটি গত 2 দিন ধরে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে খুব সকালে সূর্যের দেখা মিলছে, স্বাভাবিকভাবে সন্ধ্যায় সূর্যাস্ত হচ্ছে, কিন্তু শীতের যে তাপমাত্রার হেরফের সেটি হচ্ছে না, অর্থাৎ শীতের যে তীব্রতা সেটি থাকছেই। দিনভর সাধারণ মানুষ তারা গরম কাপড় পরিধান করছেন এবং ঘন কুয়াশা না থাকার কারণে এবং সারাদিন হিমেল যে বাতাস প্রবাহিত হওয়ার কারণে শীতের যে প্রকট তীব্রতা সেটি অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিসের ভাষ্যমতে রাজশাহী অঞ্চলের উপর দিয়ে আজকে এই যে মাঝারি শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে সেটি এই শীত মৌসুমের সর্বনিম্ন এবং তারা বলছেন এই সর্বনিম্ন তাপমাত্রা পরিবর্তনের খুব বেশি সম্ভাবনা নেই, বরং তাপমাত্রা আরও কমতে পারে এবং এই অবস্থা আরও 2-3 দিন বিরাজ করতে পারে। এবং আজও কুয়াশা ছিল না, সারাদিন সূর্য ছিল, তারপরেও আসলে তাপমাত্রা কমার ব্যাপারে আবহাওয়া অফিস যেটি বলছেন, যেহেতু বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকছে এবং যখন আজকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তখনও 70% জলীয় বাষ্প ছিল, যার কারণে এই কনকনে শীত। এবং আপনি জানেন যে এই চলতি মাসের শুরু থেকেই রাজশাহীতে 2টি শৈত্যপ্রবাহ বয়ে গেছে এই জেলার উপর দিয়ে, একটি মৃদু শৈত্যপ্রবাহ, এখন মাঝারি মানের শৈত্যপ্রবাহ। এই টানা শীতের ফলে সবচেয়ে বেশি কষ্টে, সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন যারা ছিন্নমূল মানুষ রয়েছেন তারা। আমি যেখানটিতে রয়েছি সেটি ভদ্রা এলাকায়, এই এলাকায় মূলত ছিন্নমূল মানুষের বসবাস। তারা যেটি বলছেন গত 15 দিন ধরে তারা খুবই কষ্টে রয়েছেন। তারা বলছেন তাদের যে ঘরগুলো খুপড়ি ঘর সেটি আসলে এই প্রবল ঠান্ডা, সেই ঠান্ডা আসলে ঠেকানোর মতো না, প্রতিরোধ করার মতো না। তারা বলছেন যে তারা রাতে যেমন কষ্ট করছেন তেমনি তারা অন্য সংস্থান করতে পারছেন না, অর্থাৎ এই শীতের দিনে খুব সকালে তারা কাজে যেতে চাইলেও তারা কাজে যেতে পারছেন না, কারণ খুব সকালে ঘন কুয়াশা থাকে, আবার বিকেলের দিকে আসলে কুয়াশা থাকার কারণেও তারা কাজ করতে পারছেন না। অন্যদিকে এই প্রবল ঠান্ডার কারণে হাসপাতালে রোগীর যে ভর্তির সংখ্যা সেটি অন্যান্য সময়ের তুলনায় বেড়েছে। আমরা আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিয়েছি, সেখানে 3টি শিশু ওয়ার্ডে প্রায় 2 শতাধিক রোগী ভর্তি হয়েছেন এবং গড়ে প্রতিদিন 150 থেকে 2 শতাধিক রোগী ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা যেটি বলছেন যে দিনে সূর্যের তাপ যেরকম থাকছে, রাতে কনকনে ঠান্ডা, এই অবস্থায় শীত থেকে বাঁচতে হলে সকলকে সাবধান হতে হবে এবং গরম কাপড় পরিধান করতে হবে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে শীতের সর্বশেষ খবর। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার জন্য দুর্গম পাহাড়ে প্রশিক্ষণ নিচ্ছে জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া। এর জন্য তৈরি করা হয় 60 সদস্যের ভয়ঙ্কর স্কোয়াড। বান্দরবানের থানচি ও রোয়াংছড়ি থেকে আরও 5 জঙ্গিকে গ্রেফতারের পরে তথ্য দিয়েছে র্যাব। শেখাউত টিপুর ক্যামেরায় সে খবর জানাচ্ছেন কমল দে। কথিত হিজরতের নামে ঘরছাড়া নবগঠিত জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারাক্কিয়ার সদস্যদের খোঁজে বান্দরবান পার্বত্য জেলার লামা, আলীকদম, রুমা, রোয়াংছড়ি এবং থানচিতে গত 4 মাসের বেশি সময় ধরে সাঁড়াশি অভিযান চালিয়ে যাচ্ছে র্যাব। এবারের অভিযানে পাওয়া গেল আরও 5 জনকে। র্যাবের অভিযানে গ্রেফতার হওয়া 5 তরুণের মধ্যে সিলেটের জিমনেশিয়ামের ট্রেনার সাদেকুর রহমান সুমন এবং কুমিল্লার ইমরান বিন রহমান ওরফে শীতিল কথিত হিজরতের নামে গত সেপ্টেম্বর মাসে বাড়ি ছেড়ে পাহাড়ে প্রশিক্ষণ নিচ্ছিল। এছাড়া নিজামুদ্দিন হিরণ ওমান থেকে এসে জঙ্গি তৎপরতায় জড়িয়েছে বলে জানিয়েছে র্যাব। তারা হচ্ছে সামরিক শাখার সদস্য এবং তাদেরকে প্রস্তুত করা হচ্ছিল যে কোনো সময় নাশকতা বা সহিংসতা করতে পারেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের নাতান বোম সামরিক প্রধান হিসেবে জঙ্গিদের প্রশিক্ষণের সমন্বয়ক। এছাড়া কথিত ব্রিগেডিয়ার বাংচুং লিয়ান বম লেফটেন্যান্ট কর্নেল সলমন, লেফটেন্যান্ট কর্নেল লালজং মুই ওরফে মাওয়াইয়া এবং লেফটেন্যান্ট কর্নেল লালমুল ঠিয়াল জঙ্গিদের প্রশিক্ষণে নেতৃত্ব দিয়ে আসছে। খরচ হিসেবে কেএনএফকে মূলত খাদ্য সরবরাহের পাশাপাশি প্রতি মাসে 3 লাখ টাকা করে দিয়ে আসছে জঙ্গি সংগঠনটি। এই দুর্গম এলাকায় অনেকগুলো জায়গা রয়েছে যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পা হয়তো পড়ে না, সেসব জায়গায় এভাবে বেছে নিয়েছে কেউ যদি আসে, অর্থাৎ কোনো অভিযান যদি পরিচালনা করতে হয় সেখানেও তারা একটা যথেষ্ট সময় পাবে। গত 4 মাসের এই অভিযানে 31 জন সক্রিয় সদস্য এবং পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের 14 জনকে গ্রেফতার করা হয়েছে।
নবগঠিত এই জঙ্গি সংগঠনটির আরও অন্তত ৪৫ জন সদস্য পালিয়ে আছে গহীন পাহাড়ে, যাদের সর্বশেষ অবস্থান হিসাবে দেখা যাচ্ছে বাংলাদেশ, মিয়ানমার এবং ভারতের সীমান্তবর্তী এলাকায়। আরও অন্তত ২ মাস এই অভিযান চলবে এমনটি জানিয়েছেন র্যাব কর্মকর্তারা। বান্দরবান থেকে কমল দে, সময় সংবাদ। আইস, এলএসডি, ডিওবি কিংবা কেটামিনের মতো সিনথেটিক ড্রাগসে ঝুঁকছে সমাজের উচ্চবিত্ত শ্রেণীর সন্তানরা। এই মাদক সেবনের পাশাপাশি তারা জড়িয়ে যাচ্ছে কারবারেও, আর সরবরাহ করা হচ্ছে রাজধানীর অভিজাত এলাকার বিভিন্ন পার্টিতে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে এসব তরুণদের বেশিরভাগই উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে রপ্ত করেছেন মাদক তৈরির ফর্মুলা। বুলবুল রেজার রিপোর্ট। Who I am, I'm making a new plan, rearranging my life and I won't look back ever again. You ain't see me activated, you better hope that you বাহিনীর সহযোগী ভাইস্তা রাসেলের সঙ্গে পরিচয় হয় ইডেন ডি সিলভার। রাসেল এবং তার স্ত্রী রাজধানীর গুলশান বনানী এলাকায় আইস সরবরাহকারী। রুবায়েত আলী উচ্চ মাধ্যমিক পাশ করার পর পড়ালেখার জন্য গিয়েছিলেন যুক্তরাজ্যে। ২০১১ সালে দেশে ফিরে জড়িয়ে পড়েন মাদক কারবারে। আইস, ইয়াবা সহ বিভিন্ন অপ্রচলিত মাদক সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বছরের আগস্টে তাকে গ্রেফতার করে ডিএনসি। ৮ ডিসেম্বর গ্রেফতার করা হয় দ্বিতীয়বারের মতো। মহিমুনুল ইসলাম ইভানও এই চক্রের আরেক সদস্য, গ্রেফতার হয় আগস্টে। গত বছরের ৭ থেকে ৯ ডিসেম্বর ঢাকার বিভিন্ন এলাকায় কয়েক দফা অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গ্রেফতার করে ৬ জনকে, এর আগে আরও ২ জনকে। এই ৮ জনের সবাই বয়সে তরুণ, সবাই উচ্চবিত্ত পরিবারের সন্তান। সম্প্রতি সময় আমরা দেখতে পাচ্ছি যে এই সিনথেটিক ড্রাগগুলো আমাদের এই যে বিশেষ করে অভিজাত এলাকা যেটাকে বলি আমরা গুলশান বনানী, এখানে এগুলো খুব পপুলার হচ্ছে। যখনই একটা চক্রকে একজনকে গ্রেপ্তার করি তখন আমরা চেষ্টা করি যে ওই নেটওয়ার্কে সবাইকে গ্রেপ্তার করার জন্য। ডিএনসির প্রধান রসায়নবিদ বলছেন ধনাঢ্য পরিবারের সব সন্তানরা মাদক সেবন ও ব্যবসায়ের চক্র তৈরি করেছেন। এটি নিয়ন্ত্রণ করা না গেলে একসময় এই কাতারে শামিল হবে সব শ্রেণীর মাদক সেবীরা। পৃথিবীতে যত লোক ন্যাচারাল ড্রাগ খেয়ে মারা গেছে তার ১০০০ গুণ বেশি লোক আছে এই সিনথেটিক ড্রাগ খেয়ে মারা গেছে। যেহেতু এই সিনথেটিক ড্রাগ খুব কস্টলি, তারা তখন আর কি ছোট ছোট ব্যবসায় হয়ে যায়। ১০ জনের কাছে বিক্রি করলে তো ২ জনের লাভ হলে এইভাবে খাওয়া শুরু করে। তা সিনথেটিক ড্রাগের ক্ষতিকর, তারা অবধারিত মৃত্যু। দেশে ২০২১ সালের অক্টোবরে প্রথমবারের মতো ডিওবি নামে একটি নতুন মাদকের চালান ধরা পড়ে খুলনায়, যা বিটকয়েনের মাধ্যমে ডার্ক ওয়েবে পোল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছিল। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। আগামী রমজানে নিত্যপণ্যের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী। রাজধানীর হাজারীবাগে এক অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি। এ সময় পণ্য আমদানিতে এলসি খুলতেও কোনো জটিলতা নেই বলে জানান মন্ত্রী। সরকার থেকে ইনস্ট্রাকশন 4টা সরকারি ব্যাংকে যেন নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য আমদানির ক্ষেত্রে যেন সব এলসি ওপেন করা হয়। আমরা ফলো আপ করছি, ইনশাল্লাহ সব ওপেন হয়ে যাবে। আমরা রমজান মাস সামনে রেখে একটা টাস্কফোর্সের মিটিং করেছি। আজকে যে বাংলাদেশ ব্যাংক অ্যাকশন নিয়েছে সেটা সেই টাস্কফোর্সের সাজেশন অনুসারেই করছে। আমরা ফুললি ফলো আপ রাখছি কী পরিমাণ এলসি ওপেন হচ্ছে, কী পরিমাণ আমাদের দরকার। আমরা আশা করি রমজান মাসে কোনো সমস্যা হবে না। ব্রয়লার মুরগির মাংস খাওয়ার ক্ষেত্রে জনস্বাস্থ্যের কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা জানান। ব্রয়লারের মাংসে সর্বোচ্চ সহনশীল মাত্রার অনেক কম পরিমাণ অ্যান্টিবায়োটিক ও ভারী ধাতুর অবশিষ্টাংশ রয়েছে, যা ব্রয়লার মাংস খাওয়ার ক্ষেত্রে জনস্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি নাই। এটা বলছি এবং জাতিকে আমরা নিশ্চয়তা দিতে চাচ্ছি। আগে কিছু কিছু সমস্যা ছিল, সাভারের কাছে যে ছোট ছোট পোলট্রি ফার্মগুলো তারা ট্যানারি থেকে কিনতো, এটা বাস্তবতা। এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এটা এমন পর্যায়ে গেছে যে ট্যানারি দিয়ে আর এখানে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। বছরের পর বছর দাঁড়ে দাঁড়ে ঘুরেও অবসর সুবিধার টাকা তুলতে পারছেন না ৩৫,০০০-এর বেশি শিক্ষক। জীবন সায়ান হয়ে এসে নিজেদের চাঁদার টাকায় জমানো এই অবসর সুবিধা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেকে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড বলছে সব আবেদন নিষ্পত্তি করতে প্রয়োজন ৩৫,০০০ কোটি টাকা। শাকির আহমেদের রিপোর্ট।
দিনাজপুরের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আবুল বাশার মোহাম্মদ আব্দুল মোমেন হাড় কাঁপানো শীত উপেক্ষা করে জবুথবু হয়ে এসেছেন রাজধানীর পলাশীর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ডে। বয়স 70 ছুঁই ছুঁই। অবসর সুবিধা না পাওয়ায় 5 বছর ধরে টাকার অভাবে বন্ধ নিজের ও স্ত্রীর চিকিৎসা। এই অবসর টাকাটা যখনই আমি যদি স্বল্প সময়ে বুঝতে পাইতাম তাহলে আমি উপকৃত হইতাম, আমার সংসার উপকৃত হইতো, চিকিৎসা করতে পারতাম। আমার স্ত্রী অসুবিধায় ভুগিতেছে। শুধু মোমেনই নন, প্রতিদিন সারা দেশ থেকে অবসর ভাতার খোঁজে কয়েকশো শিক্ষক আসেন। বছরের পর বছর দাঁড়ে দাঁড়ে ঘুরেও মেলে না সমাধান। মানুষ গড়ার কারিগর অবসরপ্রাপ্ত এসব শিক্ষকদের অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, অনেকেই পাড়ি জমিয়েছেন পরপারেও। উনি ক্যান্সার আক্রান্ত ছিল, তখনকার সময় যদি আমরা টাকাটা পাইতাম, যতটুকু টাকাটা পাইতাম, তখন আমার আব্বার চিকিৎসা ক্ষেত্রে খুব অনেক বড় উপকার আসতো। ওনার তো রিটায়ার্ড করছে, এখন তো ওনার চিকিৎসার জন্য প্রচুর টাকা দরকার। পরিবারের এমন অবস্থা যে আবার চিকিৎসা তো দূরের কথা, আমাদের তো খরচ এখন সে দিতে পারে না। বোর্ডের ফান্ডে শিক্ষকদের প্রদত্ত চাঁদা দিয়ে প্রতি মাসে জমাকৃত আবেদনের অর্ধেক নিষ্পত্তি করতেই হিমশিম খেতে হয়। তাই বিশেষ অনুদান ছাড়া কোনোভাবেই এসব আবেদন নিষ্পত্তি করা সম্ভব নয় বলে দাবি বোর্ডের। 65 লাখ টাকার মতো আমরা পাই, কিন্তু আমাদের শিক্ষকদের প্রতি মাসে যে পরিমাণ ডিমান্ড আসে 105 কোটি টাকা দরকার হয়, তাহলে সেই টাকাটা তো আমাদের গ্যাপ পড়ে। 35,000 আবেদন একসাথে নিষ্পত্তি করতে গেলে 3,500 কোটি টাকার প্রয়োজন। এছাড়া মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে পুরো প্রক্রিয়া ডিজিটাল করার পাশাপাশি অবসর নামে নতুন অ্যাপ চালু করেছে অবসর সুবিধা বোর্ড। শাকির আহমেদ, সময় সংবাদ। দেশের বাইরের খবর জানাবো। শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। এখনও তলিয়ে আছে বহু ঘরবাড়ি, মৃতের সংখ্যা বেড়ে 19 জনে দাঁড়িয়েছে। বিদ্যুৎহীন হাজার হাজার মানুষ। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। গেল কয়েক দশকের মধ্যে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো এলাকা। শীতকালীন ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে সবকিছু। পানিতে তলিয়ে আছে বিস্তীর্ণ এলাকা। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় দেখা দিয়েছে চরম দুর্ভোগ। এখানকার কিছু বাসিন্দা আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। আমাদের বন্ধুরাও যেতে বলেছিলেন, তবে বাসায় অনেক পশু পাখি রয়েছে, তাই তাদের রেখে তো যাওয়া যায় না। হোটেলেও তাদের নিয়ে উঠতে পারি না। বন্যা আর ভূমিধসে প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। কর্মকর্তারা বলছেন, চলমান বৈরী আবহাওয়ায় 100 কোটি মার্কিন ডলারের বেশি ক্ষতি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাচ্ছে স্থানীয় প্রশাসন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজার হাজার মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তার সংস্কারে এরই মধ্যে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। ঝড়ে ভেঙে পড়া গাছপালা সরিয়ে নেওয়ার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে চলছে জোর চেষ্টা। আগামী কয়েকদিনের মধ্যেই স্বাভাবিক পরিস্থিতিতে ফেরার আশা কর্মকর্তাদের। বন্যার পানি সরে যাওয়ার পর সবাই পরিষ্কারে নেমেছে। বাসিন্দাদের পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও অংশ নিয়েছেন। অনেকে জিনিসপত্র নিয়েও সহযোগিতা করছেন। এদিকে আগামী কয়েকদিনে আরও বেশ কয়েকটি ঝড় আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতির সংখ্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। এর মধ্যে রাশিয়ার মাগাদান অঞ্চল ও আশপাশের এলাকায় -60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে তীব্র ঠান্ডা ও বৃষ্টিতে নাকাল চীনের বেশিরভাগ অঞ্চল। প্রবল তুষারপাতে বিপর্যস্ত রাশিয়ার মাগাদান অঞ্চল। বরফে ঢেকে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা। একদিকে শীত, অপরদিকে তীব্র তুষারপাতে বিপাকে জনজীবন। বুধবার মাগাদানে রেকর্ড -60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ জানায়, অঞ্চলটিতে প্রতি বছর এই সময়টিতে -20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়। তীব্র তুষারপাতের কারণে সাইবেরিয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
এদিকে ঠান্ডা, তুষারপাত ও বৃষ্টিতে নাকাল চীনের বেশিরভাগ অঞ্চল। গেল রোববার শীতকালীন ঝড়ের পর থেকেই দেশটিতে হঠাৎ তাপমাত্রা কমে যায়। বুধবার দেশটির জিংজিয়াং, গুয়াংজুতে ব্লু অ্যালার্ট জারি করে দেশটির আবহাওয়া বিভাগ। এছাড়া বেশিরভাগ অঞ্চলে ভারী তুষারপাতের সতর্কতাও জারি করা হয়। যে কোনো দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের ঘরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। রাশিয়া ও চীনের মতোই ভারী তুষারপাতে বিপর্যস্ত ইরান। বুধবার প্রবল তুষারপাতের কারণে দেশটির পূর্বাঞ্চলীয় মাশহাদ বিমানবন্দরে 1 ঘন্টার জন্য সব ফ্লাইট স্থগিত করা হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে দ্রুত রানওয়ে থেকে বরফ সরিয়ে বিমান চলাচল স্বাভাবিক করা হয়। গেল কয়েকদিন ধরেই তেহরান সহ এর আশপাশের এলাকায় ভারী তুষারপাত অব্যাহত রয়েছে। এতে রাস্তাঘাটে বরফের স্তর জমে ব্যাহত হচ্ছে যান চলাচল। আফরিন মৌ, সময় সংবাদ। বেতন ভাতা, জনবল বাড়ানো এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নের দাবিতে তৃতীয় দিনের মতো যুক্তরাষ্ট্রের 2টি হাসপাতালে ধর্মঘট করছেন নার্সরা। তবে ধর্মঘট চললেও হাসপাতালে জরুরি স্বাস্থ্যসেবা দেয়া অব্যাহত রয়েছে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিউ ইয়র্কের ব্রঙ্কসের মন্টেফিওর মেডিকেল সেন্টারের মোজে ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন নার্সরা। বেতন ও জনবল বাড়ানো এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নের দাবিতে 3 দিন ধরে নজিরবিহীন এই ধর্মঘট চলছে। ম্যানহাটানের মাউন্ট সিনাই হাসপাতালের নার্সরাও আন্দোলন করছেন। 2টি হাসপাতালের 7,000-এর বেশি নার্স সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেন। এতে হাসপাতালগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বুধবার সমাবেশে যোগ দিয়ে তাদের দাবি শোনেন নিউ ইয়র্কের স্টেট অ্যাসেম্বলি ওমেন আমান্ডা সেপ্টিমো এবং নিউ ইয়র্ক সিটি কেন্দ্রীয় লেবার কাউন্সিলের প্রেসিডেন্ট ভিনসেন্ট আলভারেজ। তারা নার্সদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। করোনা মহামারী পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রে হঠাৎ করেই বেড়ে গেছে রোগবালাই। হাসপাতালগুলোতে রোগী ভর্তি হচ্ছে আগের চেয়ে অনেক বেশি। বেড়েছে নার্সদের কাজের চাপও। অন্যদিকে করোনা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বেড়েছে জীবনযাত্রার ব্যয়ও। এমন পরিস্থিতিতে বেতন ভাতা বাড়ানো এবং অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেন নার্সরা। আলোচনা ফলপ্রসূ না হওয়ায় তারা বাধ্য হয়ে ধর্মঘটের সিদ্ধান্ত নেন। এদিকে নার্সদের আংশিক দাবি মেনে নিতে আলোচনায় সম্মত হয়েছে মন্টেফিওর হাসপাতাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। লাখ লাখ মুসল্লির পদচারণায় মুখর টঙ্গীর তুরাক্তির একদিন আগেই শুরু ইজতেমা। করোনাকাল পেরিয়ে আবারও জমায়েত হতে পেরে সন্তোষ, নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা। বিএনপির কর্মসূচিতে পরিকল্পিত হামলা করেছে আওয়ামী লীগ। অভিযোগ মির্জা ফখরুলের। গ্রহণযোগ্যতা হারিয়ে জামায়াতকে সঙ্গে নিয়ে নাশকতা করছে দলটি, বলছে ক্ষমতাসীনরা। এবং ন্যায্য ও গ্রহণযোগ্য অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বললেন, সম্মিলিতভাবে কাজ করার এখনই সময়। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।